খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এবার প্রতি মাসে ৫,০০০ ভোটের আগেই বড় ঘোষণা মমতার। বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, বিজেপি নেতাদের চোখ উপড়ানোর হুঁশিয়ারি আব্দুর রহিম বকশির। ১০০ দিনের কাজে বকেয়া নিয়ে কেন্দ্রকে তোপ, কমিশনকেও তুলোধনা অভিষেকের। সরকারি হাসপাতালের ওপিডিতে ২ ঘন্টা অপেক্ষা, লাইনে দাঁড়িয়ে মৃত্যু ৬ বছরের শিশুর। সাগরদিঘিতে চলন্ত বাসে আগুন, কন্ডাক্টরের তৎপরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা। মেন্টাল হেলথ সার্ভের নামে এনআরসি, এই খেলাটা খেলবেন না, কল্যাণী এইমসের বিরুদ্ধে বিস্ফোরক মমতা। তেল মালিশে অছিলায় খাস, কলকাতায় পুত্রবধূকে ধর্ষণ, গ্রেফতার শ্বশুর। প্রৌঢ়কে বাবা বানিয়ে নকল পরিচয়পত্র তৈরি বাংলাদেশে অনুপ্রবেশকারী, চাঞ্চল্য বসিরহাটে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ার নেপথ্যে কেন্দ্র, হাইকোর্টে দাবি রাজ্যের। ঘাড়ের উপর শুল্ক খাড়া, ট্রামের মারের দাওয়াই খুঁজতে সপ্তরথীর সঙ্গে জরুরি বৈঠকে মোদি। পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর, ফের চালু শিলিগুড়ি সিকিম কপ্টার পরিষেবা। এসআইআর নিয়ে উত্তাল সংসদ, কড়া ব্যবস্থা দেওয়া হবে, সমঝে দিলেন বিড়লা। ভোট চুরি বিতর্কে রাহুলের পাশে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং অভিষেকের। প্রধানমন্ত্রী আসছেন, মেট্রোয় নতুন ৩টি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। বাংলায় এসআইআর করতে বাধা দিলে কি হতে পারে বুঝিয়ে দিলেন শুভেন্দু। ১০০ দিনের কাজের আবেদন করতে গেলেই জুটছে বাংলাদেশি তকমা, বিক্ষোভে ধুন্ধুমার পঞ্চায়েত অফিসে। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আসছে বিস্তারিত খবরে। এবার প্রতি মাসে ৫,০০০ ভোটের আগে বড় ঘোষণা মমতার। বিধানসভা নির্বাচনে আগে পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালি শ্রমিক অত্যাচার করার যে অভিযোগ উঠেছে তার মধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা, বাংলায় ফিরলে মিলবে ভাতা, মাসে মাসে ভাতা দেওয়া ছাড়াও এককালীন টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। বাংলায় কাজ নেই বলে বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে, এমন অভিযোগ তুলেছিলেন অনেকে। এবার মমতা বলে দিলেন, বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত সাহায্য করবে রাজ্য সরকার। নয়া এই উদ্যোগের নাম শ্রমশ্রী। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, করোনা পরিস্থিতি পরিযায়ী শ্রমিকদের জন্য প্রচেষ্টা, সমর্থন, স্নেহের পরশের মতো উদ্যোগ নিয়েছিল রাজ্য, আর এবার শুরু হচ্ছে শ্রমশ্রী। মন্ত্রিসভায় এই পরিকল্পনা পাশ হয়েছে বলে জানিয়েছেন তিনি। মমতা এদিন ঘোষণা করেন, যদি কোনো পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য ছেড়ে বাংলায় এসে থাকতে চান তাহলে তাদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। প্রথমে বাংলায় ফিরে এলে এককালীন ৫,০০০ টাকা দেয়া হবে, এরপর ১ বছর ধরে মাসে মাসে ৫,০০০ টাকা করে দেয়া হবে। এছাড়াও স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সরকারি সুবিধা মিলবে বলে উল্লেখ করেছেন তিনি। শ্রম দপ্তর পুরো বিষয়টি দেখবে। আর্থিক সাহায্যের পাশাপাশি ওই শ্রমিকদের নতুন করে কাজ পাওয়ার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা। ইতিমধ্যে ৭৮ লক্ষ জব কার্ড তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। জানা গেছে, গত কয়েকদিনের মধ্যে যারা ফিরে এসেছেন তাদের মধ্যে ২,৭৩০টি পরিবার আছে। পরিবার পিছু ৪ থেকে ৫ জন করে হলে মোট ১০,০০০ মানুষকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন হিসেব দিয়ে বলেন, ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক এতে উপকৃত হবেন। বাংলার বাইরে শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বলে এদিন ফের একবার সরব হন মমতা। গত কয়েকদিন ধরে ভিন রাজ্যে বারবার পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ যে তাদের অনেককেই বাংলাদেশি বলে চিহ্নিত করে অত্যাচার করা হচ্ছে, এমনকি বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগও উঠেছে। সেই আবহেই মমতার গুরুত্বপূর্ণ ঘোষণা। বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে, এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর ১২ মাস মানে ১ বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, বিজেপি নেতাদের চোখ উপড়ানোর হুঁশিয়ারি আব্দুর রহিম বকশির। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচারের অভিযোগ উঠেছে। বাংলার একাধিক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। মালদহের বাসিন্দা পরিযায়ী শ্রমিক আমির শেখকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে। পরে তিনি পুলিশ প্রশাসনের সাহায্যে নিজের বাড়িতে ফিরে এসেছেন। সেই ইস্যুতে এবার আক্রমণাত্মক হলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি। বিজেপি
বিজেপির নেতাকর্মীদের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। আজ সোমবার সন্ধে কালিয়াচকের জালালপুরে বাসিন্দা আমির শেখকে সম্বর্ধনা দেয়া হয়। রাজস্থানে পরিযায়ী শ্রমিক হিসেবে তিনি কাজ করতে গিয়েছিলেন। সেই রাজ্যে পুলিশ বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে তাকে গ্রেফতার করেছিল। আমির শেখকে মারধর অত্যাচার করা হয়েছিল বলে অভিযোগ। পরে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। 22 দিন পর তিনি বাংলায় নিজের বাড়িতে ফিরে এসেছেন। সেই উপলক্ষে এদিন জালালপুর স্ট্যান্ডে তাকে সম্বর্ধনা আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, মালদহ জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি সরকার, মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সুজাপুরের বিধায়ক আব্দুল গনি, ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ সারিউল সহ অন্যান্য নেতারা। সেখানেই মঞ্চ থেকে বিজেপির প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। বিধায়ক বলেন, বিজেপিরা যে চোখ দিয়ে বাঙালি ও বাংলাদেশিদের এক করে দেখছে, বিজেপি সেই চোখ উপড়ে ফেলবেন তৃণমূল কর্মীরা। 100 দিনের কাজে বকেয়া নিয়ে কেন্দ্রকে তোপ, কমিশনকে তুলে ধরা অভিষেকের। 100 দিনের কাজ থেকে জল জীবন মিশন কেন্দ্রে একের পর এক প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগ। আরও একবার সেই ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি থেকে কলকাতায় পৌঁছে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকেও একহাত নিলেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও 100 দিনের প্রকল্পে বকেয়া টাকা দেয়নি কেন্দ্র। পরিবর্তে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র। এ প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, সরকার হাইকোর্টের নির্দেশ মানছে না, কারণ তারা চায় না বাংলায় গরিব মানুষরা টাকা পাক। এই জন্যই আমরা বলি, এরা জনবিরোধী, বাংলা বিরোধী সরকার। বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে তা মানুষ দেখে ফেলেছে, এরা আগাগোড়াই জনবিরোধী। অভিষেক আরও বলেন, বাংলায় হেরে কেন্দ্রকে আবাস, রাস্তা সহ একাধিক প্রকল্পের রাজ্যের 1,94,000 কোটি টাকা আটকে রেখেছে। মোদীকে বলুন আগে সেই টাকা মেটাতে, তারপর বাংলা নিয়ে কথা বলতে। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দাগেন অভিষেক। রবিবার সাংবাদিক বৈঠক করেও কোনো প্রশ্নের জবাব কমিশন দিতে পারেনি বলেই জানান তিনি। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, নির্বাচন কমিশনের যুক্তি গ্রহণযোগ্য নয়। কমিশন ঠিকমতো জবাব দিতে পারেনি, জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে কমিশন। মৃতদের নাম কেন তালিকায় জবাব দিতে পারেনি। মানুষের ভোটাধিকারে মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। মৃত ভোটার প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। ওই তালিকার ভিত্তিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে যদি সত্যি এসআইআর করতে হয়, আগে লোকসভা ভাঙো। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছে বিজেপি। তাই কমিশনকে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। কমিশন বলছে 7 দিনের মধ্যে হলফনামা না দিলে কোনো দাবির গ্রহণযোগ্যতা থাকবে না। আমি পাল্টা বলি, বিহারে 65 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কমিশন হলফনামা দিয়ে বলুক, একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি? ভোটার তালিকা থেকে একজনের নামও বাদ গেলে 1 লাখ জনতাকে নিয়ে দিল্লিতে আন্দোলনে হুঁশিয়ারি দেন অভিষেক। সরকারি হাসপাতালে ওপিডিতে 2 ঘন্টা অপেক্ষা, লাইনে দাঁড়িয়ে মৃত্যু 6 বছরের শিশুর। বড় ঘটনা কলকাতায়, বিনা চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালে। মৃতের পরিবারের দাবি, হাসপাতালে পৌঁছেও যথাসময়ে চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে বছর 6-এর এই শিশু। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। ঘটনাটি ঘটেছে বিসি রায় শিশু হাসপাতালে। তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ দায় ঠেলেছে মৃত শিশুর পরিবারের দিকেই। হাসপাতাল সূত্রে খবর, মৃত শিশুর নাম সাকিব, বয়স 6। সাকিব হাওড়ার বাঁকড়ার বাসিন্দা। বেশ কয়েকদিন ধরেই প্রবল জ্বরে ভুগছিল বাচ্চাটি। সোমবার কার্যত বাড়াবাড়ি হয়। তাকে নিয়ে তড়িঘড়ি বিসি রায় শিশু হাসপাতালে নিয়ে আসে তার বাবা মা। সংকটজনক শিশুকে এমার্জেন্সিতে না দেখে ওপিডিতে পাঠানোর অভিযোগ। এরপর 2 ঘন্টা ধরে ওপিডিতে লাইন দিয়ে দাঁড়িয়েছিল সাকিবের পরিবার। শিশুর চিকিৎসার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তারা, কিন্তু তার মধ্যেই অত্যন্ত মর্মান্তিক পরিণতি। চিকিৎসার অপেক্ষায় থাকতে থাকতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট সাকিব। বাবার অভিযোগের ভিত্তিতে সিসি ফুটেজ পরীক্ষা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রে খবর, সিসি ফুটেজে গাফিলতি প্রমাণ মিলেছে। বিসি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল বলেন, এই অভিযোগ সঠিক নয়। বাচ্চার জ্বর ছিল, এখন যদি 10 দিন বাদে আনে তাহলেও আমরা বাঁচাতে পারতাম না। তবে এমার্জেন্সিতে ভর্তি না করে ওপিডিতে পাঠানো ঠিক হয়নি, এটা তো নিয়ম নয়। আমরা তদন্ত করে দেখছি, সবটা আমরা খোঁজ নিচ্ছি। সিকিউরিটি হয়তো বলেছে আউটডোর চলছে, তবে সবটাই আমরা খতিয়ে দেখছি। বাচ্চা যদি অত্যাধিক না অসুস্থ হতো তাহলে কি মারা যেত? মৃতের পরিবারে এক সদস্য বলেন, ওর জ্বর হয়েছিল, ওষুধ খাইয়েছিলাম, তবে কমেনি। এরপর উলিবেরিয়ায় নিয়ে যায়। ওরা বলল হয় মেডিকেল, নয় পিজি, নয়তো শিশু হাসপাতালে নিয়ে যান। 11টার সময় এখানে এসেছি, একবার বলছে এখানে যাও, একবার বলছে ওইখানে যাও। এরকম করে করে শেষ হয়ে গেল। মৃত শিশুর মা বলেন, আমি 11টার সময় এসেছিলাম, যখন এই জায়গায় এলাম বলল বেরিয়ে যান, বলল ওইখানে গিয়ে দেখান। এমার্জেন্সিতে ভর্তি নেয়নি, ওইখান থেকে বের করে দিল, বলল লাইন দিয়ে দাঁড়িয়ে কাট করতে। তারপর বলল ওপিডিতে যাও, একবার বলে এখানে যাও, একবার বলে ওখানে যাও।
এই করে করে শেষ হয়ে গেল আমার বাচ্চা। সাগরদিঘিতে চলন্ত বাসে আগুন, কন্ডাক্টরের তৎপরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা। মুর্শিদাবাদের সাগরদিঘিতে চলন্ত বাসে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাগরদিঘির মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে বাস কন্ডাক্টরের তৎপরতায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদেরকে নামানো হয়। কোনো রকমে প্রাণে বাঁচলেন বাসে থাকা যাত্রীরা। সোমবার সাগরদিঘির মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত যাত্রী বোঝাই বাসে অগ্নিকাণ্ড ঘটে। বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথে হঠাৎ সরকারি বাসে আগুন ধরে যায়। আতঙ্কে হুড়োহুড়ি করে যাত্রীরা নেমে পড়েন। প্রাণে বাঁচেন যাত্রীরা। অনেকে আতঙ্কে বাস থেকে লাফ মারেন। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানা পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলে ইঞ্জিন। বাসে আগুন লাগার ঘটনায় একটি লেন বন্ধ করে দেওয়া হয়। দমকলে ইঞ্জিন এসে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে ও পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। কিভাবে চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ ও দমকলের পক্ষ থেকে। সোমবার সকালে সাগরদিঘি মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড। বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথে হঠাৎ স্টেট বাসে আগুন ধরে যায়। আতঙ্কে হুড়োহুড়ি করে সকলেই নেমে পড়েন। কোনো রকমে প্রাণে বেঁচেছেন যাত্রীরা। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। মেন্টাল হেলথ সার্ভের নামে এনআরসি, এই খেলাটা খেলবেন না। কল্যাণী এমসের বিরুদ্ধে বিস্ফোরক মমতা। বিহারে এসআইআর চলছে, বাংলায় এসআইআর হবে কিনা তা নিয়ে জোর চর্চা। যদিও জাতীয় নির্বাচন কমিশন এখন বাংলায় এসআইআর এর দিনক্ষণ নিয়ে কিছুটা জানায়নি। যদিও জাতীয় নির্বাচন কমিশন এখনও বাংলায় এসআইআর এর দিনক্ষণ নিয়ে কিছুই জানায়নি। সময় মতো জানানো হবে বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন। তারই মাঝে বিস্ফোরক অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন কল্যাণী এমসের বিরুদ্ধে মেন্টাল হেলথ সার্ভের নামে ঘুরপথে এনআরসি করার অভিযোগ করলেন তিনি। যদিও কল্যাণী এমসের এক আধিকারিক এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। রুটিন মাফিক সমীক্ষা বলে দাবি করেছেন ওই আধিকারিক। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কল্যাণী এমসকে অনেক সাহায্য করেছে। উদ্বোধনের সময় আমাদের জানায় না মেন্টাল হেলথের নামে পরোক্ষে এনআরসি নামে সার্ভে করছে। কোনো সংস্থা যদি আপনাদের কাছে সার্ভে করতে যায় তাহলে রাজ্য সরকারের কাছে জেনে নেবেন, আর রাজ্য সরকার যখন করবে জানিয়ে দেবে। মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টির হয়ে কাজ করা, সরাসরি দলের হয়ে করুক না, লোক নেই বলে। কল্যাণী এমসের উদ্দেশ্যে তার বক্তব্য, কল্যাণী এমসকে বলবো ভালো করে কাজ করুন, রোগীদের সুস্থ করুন। আমরা আপনাদের সাহায্য করেছি, আরও সাহায্য করব। দয়া করে এই খেলাটা খেলবেন না। রাজ্যের নিজের মেন্টাল হেলথ বিভাগ আছে, এটা আপনাদের কাজ নয়। সাধারণ মানুষকে মমতার সাবধানবাণী। অনেক এজেন্সি, অনেক সংস্থার নাম করে বাড়ি বাড়ি সার্ভে করছে আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে বলে। কাজে সতর্ক থাকুন, সজাগ থাকুন। রাজ্যের সরকারি আধিকারিক ছাড়া কাউকে কোনো তথ্য দেবেন না। তেল মালিশের অছিলায় খাস কলকাতায় পুত্রবধূকে ধর্ষণ, গ্রেপ্তার শ্বশুর। মাত্র মাস তিনেক বিয়ে হয়েছে তরুণীর, আর এই 3 মাসের মধ্যে একাধিকবার শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার গৃহবধূ। ধর্ষণে অভিযুক্ত ওই তরুণী গৃহবধূরই শ্বশুর। তেল মালিশ করানোর নামে পুত্রবধূকে ঘরে ডেকে নিয়ে যায় শ্বশুর। ঘরের মধ্যেই চলে অকথ্য যৌন নির্যাতন। শেষ পর্যন্ত কোনো মতে বাড়ির ভিতর থেকে পালিয়ে এসে ওই গৃহবধূ পুরো বিষয়টি তার এক দাদাকে জানান। ওই দাদা 100 ডায়ালে ফোন করতে মেলে ফল। পূর্ব কলকাতা নারকেলডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরা গৃহবধূকে উদ্ধার করে তার পাশে এসে দাঁড়ান। পুত্রবধূর অভিযোগের ভিত্তিতেই ধর্ষণে অভিযুক্ত শ্বশুরকে রবিবার পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, নারকেলডাঙ্গা থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। নির্যাতিতা তরুণী মা বাবা দিল্লির বাসিন্দা। নারকেলডাঙ্গার বাসিন্দা এক যুবকের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। ওই যুবক শিয়ালদহে একটি দোকানে কাজ করে, তার বাবা সবজি বিক্রি করে। পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ, বিয়ের পর থেকে কেউ বাড়ি না থাকার সুযোগ নিয়ে একাধিকবার তার উপর চড়াও হয় তার শ্বশুর। সে পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। যৌন অত্যাচারের শিকার হয়ে ওই গৃহবধূ কেঁদে ফেলে। কখনো স্বামী, কখনো বা পরিবারে অন্যদের বিষয়টি জানান, কিন্তু সমস্যা সুরাহা করার বদলে তার উপর চলে অত্যাচার। পরিবারে কর্তার দুষ্কর্ম যাতে বাড়ির বাইরে না যায় তার জন্য তাকে মুখ বন্ধ রাখতে বলে হুমকিও দেয়া হয়। দুপুরে বাড়িতে কেউ ছিলেন না। দুপুরের আগেই বাড়িতে ফিরে এসে পুত্রবধূকে তেল মালিশ করতে ডাকে শ্বশুর। তিনি তেলের বাটি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করার পরই ওই ব্যক্তি উঠে ঘরের দরজা বন্ধ করে দেন। তারপর তার উপর ফের চলে যৌন নির্যাতন। ধর্ষণের ঘটনার পর গৃহবধূ কোনো মতে ঘরের বাইরে বেরিয়ে যান। এক তুতো দাদাকে ফোন করে পুরো বিষয়টি জানান। এরপর বাড়ি থেকে পালিয়ে গিয়ে এক আত্মীয়াকে সঙ্গে নিয়ে বেলেঘাটা ও নারকেলডাঙ্গা অঞ্চলে ঘোরাঘুরি করতে থাকেন।
গৃহবধূর ওই দাদা বুঝতে পারছিলেন না তার বোন কি করতে চলেছেন, তাই 100 ডায়ালে ফোন করে পুরো ঘটনাটা পুলিশকে জানান। প্রথমে বেলেঘাটা থানা পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে, তারপর ঠিকানা বুঝে নারকেলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপর ওই যুবকের কাছ থেকে পুরো বিষয়টি জেনে পুলিশ গৃহবধূর সন্ধান চালিয়ে তাকে রাস্তা থেকে উদ্ধার করে। পুলিশ তাকে নারকেলডাঙ্গা থানায় নিয়ে আসে। মেডিকেল পরীক্ষা শেষে গৃহবধূ নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। শ্বশুরকে বাড়ি থেকেই গ্রেফতার করে। আদালতে নির্যাতিতা গোপন জবানবন্দি দিতে পারেন। অভিযুক্ত শ্বশুরকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।